যে বিদ্যুৎ আসলে কোনো জায়গায় যায় না, যা যায় জামাতে রাতের বেলা কোনো গুপ্ত কি বলে আপনাদের ভাষ্য অনুযায়ী ওই লাইন কেটে দেয়, তাই কারেন্ট যায়। এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আমার কমেন্টস তো আমার দেশবাসী দেখবে, জালকাঠির লোকজন দেখবে। কারেন্ট শুধু মাঝে মাঝে একটু দেখা করতে আসে, কারেন্ট থাকে না। বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট চালাতে যথেষ্ট জ্বালানি নেই, তবে সরকার দেশের স্বার্থ বিকিয়ে দেবে না। অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, উতলে পড়ছে। এই কথাটা আমি এজন্যই বলছি, এরা আজকে থেকে না, এই এসালম প্রেম, বসুন্ধরা প্রেম উদয় হয়ে গেছে। এই জায়গা থেকে তারা বের হতে পারছে না। একটা সার্কেল ঘুরে ফুরে যখন ব্যাংক দখল করার প্রয়োজন, ওই এসালমের দিকে টান মারে। অথচ তাদের মনেই থাকে না যে এস আলম বাংলাদেশের গত রাজনীতিতে ফ্যাসিবাদের কি কি কল্যাণ করেছে আর আমাদের কি কি ক্ষতি করেছে। এই জিনিসগুলো বিএনপি সরকারে আসার পরে বেমালুম ভুলে গিয়েছে, এবং এটা ভুলে যাওয়ার খেসারত যে কি দিতে হয় সেটা ভুলে গিয়েছে বা ভুলে গিয়েছে, আপনি কেন মনে করেন? মানে আমি মনে করি অর্থের কাছে জিম্মি হয়ে গিয়েছে। তাদের রাজনৈতিক যে চরিত্র, যে স্ট্যান্ড থাকা দরকার, সেই জায়গাটা থেকে বের হয়ে গিয়েছে। এবং এটা তো স্পষ্ট, এসালমের গাড়িতে করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন আসলেন তখন তো তার গাড়িতে উঠলেন, এবং তিনি কিন্তু সংসদে দাঁড়িয়ে যখন বক্তব্য দেন তখন সামনে জামাত সহ অন্যান্য রাজনীতিবিদদেরকে উদ্দেশ্য করে যেভাবে আক্রমণাত্মক বক্তব্য দেয়, যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ব্যাংক দখল করা হচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে বাংলাদেশের কোথাও 1 সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ আপনি দেখাতে পারবেন যে জামাত শিবির সাইনবোর্ড দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ইসলামী ব্যাংকের কোথাও দখল করেছে? দেখাতে পারবেন না। এই যে আবেগতাড়িত মিথ্যা বক্তব্য, যেটা চ্যালেঞ্জ করেছিলেন আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, যে ওই যে বলছিল 700 কোটি টাকা কোথায় নিয়েছে, প্রমাণ দিতে পারলে উনি তাকে কেরেস্ট দিবেন, এবং চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য বলছিল। আমির জামাত বলছে যে আই হ্যাভ টেকেন অ্যাবসুলেট চ্যালেঞ্জ। আনটিল নাও সেই অ্যাবসুলেট চ্যালেঞ্জের জবাব কিন্তু সালাউদ্দিন সাহেব দিতে পারেনি। যাই হোক, সে প্রসঙ্গ ভিন্ন। এখন এই প্রেমটা হচ্ছে কি, আসলে মানুষের নৈতিকতা বিবর্জিত যখন কাজ করতে থাকে তখন এই জায়গায় চলে যায়। যেমন বাংলাদেশের আমাদের জনতার সাথে যে গাদ্দারিটা, এসালম যেভাবে বাংলাদেশের ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করে শেষ করে দিয়ে গিয়েছে, তার বাচ্চা ছেলেটাকে চেয়ারম্যান বানিয়েছে, সেই জায়গায় আপনি কোনো অবস্থাতেই তো ফেরত যেতে পারেন না। আপনাকে তো বাংলাদেশের জনস্বার্থ চিন্তা করা উচিত ছিল। ধরে নেন এটা জামাতের ব্যাংক, আপনার কথা অনুযায়ী না, এটা জামাত কেন করবে? তো জামাত করবে না, করবে কে? আওয়ামী লীগ করবে? মানে আমার কোশ্চেন যে ইফ ইউ মানে থিঙ্ক দ্যাট এটা জামাত কেন করবে, তা জামাত করার দরকার নেই, তাহলে করবে কে? আওয়ামী লীগ। এই বাংলাদেশে কোনো কিছু হলে সেটা বিএনপি করবে, তারাই করবে যারা ছিল। যারা ছিল বলতে কারা? আওয়ামী লীগের গত প্রধানমন্ত্রী তো না গত একটা সমালোচনা করেছে যে একচেটিয়া। আমি এই প্রসঙ্গে আসছি, প্রধানমন্ত্রীর সমালোচনা প্রসঙ্গেও আমি আসছি। যেটা বাংলাদেশের এখন নতুন তৈরি হচ্ছে, এটা আমি রাজনীতির জন্য শুভকর মনে করি না। আমি যেটা দেখেছি যে বাংলাদেশে গত 16 বছর আমি এই দুই চোখ থেকে দুটো দলকেই দেখেছি নির্যাতিত। বিএনপি বাংলাদেশের সবচাইতে নির্যাতিত নিগৃহীত একটা বড় পার্টি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাইতে নির্যাতিত কোনো মহিষী নারী বাংলাদেশে দেখাতে পারবেন না গণতন্ত্রের ইতিহাসে। তারা জেল খেটেছেন, চিকিৎসা পাননি, তার উপরে যা হয়েছে এটা তো হয়েছে। জামাতের শীর্ষ নেতৃবৃন্দ 11 জন জেলের মধ্যে মৃত্যুবরণ করেছে, 6 জনকে গলায় ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। এটা আওয়ামী লীগের আমলে করেছে। তো 5ই আগস্টের পরে সেই জামাত, সেই বিএনপি তো থাকবে এই দেশে, এটা তো আর নতুন কোনো কোশ্চেন না। এটা নিয়ে সংসদে বক্তব্য দেয়া আর অ্যাবসুলেট চ্যালেঞ্জ গ্রহণ করা, এটাই তো আমাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার সমস্যা বলে আমি মনে করি। যাই হোক, এই একই উপায়ে যেটা আপনি এখন প্রশ্ন করেছেন যে আমাদের এই তৈল সমস্যা, জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটে যেখানে আপনার বসুন্ধরার যারা খুনি এবং হাসিনার জন্য প্রতিটা মুহূর্ত যারা প্রতিদিন কাজ করছে, দালালি করছে, তাদেরকে আপনি প্যাট্রোনাইজ করার জন্য আপনি এই ধরনের কার্যক্রম তো নিতে পারেন না। আপনি সেই কার্যক্রমে আবার এখন যখন সমালোচনা হচ্ছে, আপনি এটা বলছেন না যে সবার জন্য সুযোগ, সমান সুযোগ। এটা সব প্রশ্নেই লেখা থাকে যে বিসিএস পরীক্ষা উন্মুক্ত ফর এভরিওয়ান। আপনার এই এক্সাম হবে সবার জন্য সমান। পুলিশের সব এক্সাম আপনারা ওই বিজ্ঞাপনেই পাবেন। ইভেন আমাদের গ্রামগঞ্জে একটা প্রচলিত ধারা আছে, কোন মাদ্রাসার সুপার অ্যাসিস্ট্যান্ট কিংবা স্কুল টিচার নিতে হলে ওই একটা মানে জাতীয় একটা পত্রিকায় দিতে হয়। ওই পত্রিকা 500 পিস ছাপায় না, 1 পিস ছাপায়, এটা কেউ দেখতে চায় না। কিন্তু একটা আইন যে একটা আমি বিজ্ঞাপন একটা দিয়েছি, তুমি এই বিজ্ঞাপন অনুযায়ী দরখাস্ত করতে পারো না, তাই তোমাকে আমি নিতে পারি না। এটা হচ্ছে দ্যাট কাইন্ড অফ থিং, যে একটা বলা বলেছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ওই যে বসুন্ধরা প্রেম, ওই যে সালম প্রেম, ওই জায়গায় তাদের গন্তব্য এবং ডেস্টিনেশন, সেখানে যেতে চায় বিদায়। এবং আপনি একটা জিনিস খেয়াল করেছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের হাতে যথেষ্ট অর্থের যোগান নেই। বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট চালাতে যথেষ্ট জ্বালানি নেই, তবে সরকার দেশের স্বার্থ বিকিয়ে দেবে না। এই কথার মধ্যেই তো একটা
মানে স্বার্থ স্বার্থ ভাব চলে এসেছে। মানে তবে সরকার এখানে স্বার্থ বিলিয়ে দিবে না, কিন্তু আমার কাছে টাকা নাই, এখন করব কি? তার মানে আমি খুনির কাছে মানে আমাকে আত্মসমর্পণ করতে হচ্ছে। আমার কাছে পয়সা নাই, আমি এটা কে বলেছে? অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ওনারা তো আর আমার মতো টকশোর ভাষায় কথা বলবে না, আপনার মতো করে টিভি চ্যানেলের ভাষায় কথা বলবে না। ওনারা বলবে ওনাদের জায়গা থেকে এই ধরনের কৌশলী ভাষা ব্যবহার করে তারা আজকের এটা করছে। তার মানে সরকার এখন এক প্রকার বাধ্য এই সকল মাফিয়াদের কাছে স্যালেন্ডার করতে, এবং এটাই আমাদের এই আমি মনে করি বিএনপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, যে আগামীর রাজনীতিতে তাদের নিজস্ব জায়গাটা নেই, ওই দোসরদেরকে দিয়েই তাদেরকে এস্টাবলিশডের জায়গায় যেতে হচ্ছে। ক্ষতিটা কোথায় হচ্ছে আপনি দেখেন, এই সরকার ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে আপনি দেখেন জনগণের সাথে কোনো ধরনের কথাবার্তা নেই, বিনা কথায়। আপনার বিশ্ব ক্রাইসিস আসছে সেটা আমরা বুঝলাম, কিন্তু সেই ক্রাইসিসে তো আমরাও হেল্প করেছি, সরকারকে বিরোধী দল হেল্প করেছে। তাই বলে আপনি 25-21 টাকার তৈলের দাম 121 টাকার দামটাকে 145 টাকায় নিয়ে আসবেন এবং জনগণের কারো মতামত নিলেন না। এমনকি এটা সংসদে পর্যন্ত আপনি আলোচনা করে সকল সংসদ সদস্যদের কোনো ধরনের একটা সমর্থন যোগ্য একটা শো আপনি দেখাতে পারবেন না। তার মানে সরকার যা ইচ্ছে করছে, এটা স্বৈরতান্ত্রিক মনোভাব, আপনি সেটাই করে ফেলেছেন। আমার কাছে মনে হচ্ছে গ্যাস সংকট বলেন, এই ধরনের এই যে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, এগুলো সব বাড়াবে, এগুলো বাড়াবে। বাংলাদেশে কোথাও বিদ্যুৎ নাই তো। বিদ্যুৎ মন্ত্রী তো বলেছে যে কোথায় বিদ্যুৎ আছে? আপনি কি বাংলাদেশ থাকেন না ইউরোপে থাকেন? না, আমি যদি বলি, আমি যদি বিদ্যুৎ মন্ত্রী বলেছে নাই, আমার ঝালকাঠি এক আসন থেকে আপনাকে গ্রামে কোনো গ্রাম নাই, উনি বলেছে এটা মিথ্যা, ঢাকা মিথ্যা কথা। আমি ঝালকাঠি এক আসনের বলেছে ভাই, আমি ঝালকাঠি পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন অনেক লম্বা এবং এই সব বিদ্যুৎ লাইন মানে যখন নষ্ট হয় এগুলো ঠিকঠাক ওনার এই মন্তব্যের জবাব দিচ্ছে। আমি ঝালকাঠি এক আসনের এমপি ক্যান্ডিডেট জামাত ইসলামের ছিলাম, 56,000 মানুষ আমাকে ভোট দিয়েছে, ওনরা কাইটটা নেওয়ার পরেও। মানে আমরা তো আর কাটতে পারি নাই, ওনরা 62,000, আমি 56। তো আমি ধরে নিলাম যে আমার 56,000 লোক, আমি 56,000 লোকের রেসপন্সিবিলিটি এবং বিএনপি কে যারা ভোট দিয়েছে সবার রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, আমার আসনে কোনো জায়গায় কারেন্ট নেই। কারেন্ট আসে মাঝে মাঝে, কারেন্ট যায় না, কারেন্ট মাঝে মাঝে শুধু। হ্যাঁ, ঝালকাঠি এক আসনের আমি একেবারে আপনাকে নির্দ্বিধায় বলছি, এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমার কমেন্টস তো আমার দেশবাসী দেখবে, ঝালকাঠির লোকজন দেখবে। কারেন্ট শুধু মাঝে মাঝে একটু দেখা করতে আসে, কারেন্ট থাকে না। আর উনি বলছেন যে বাংলাদেশের বিদ্যুতের মাঝে মাঝে কোনো জায়গায় যখন হয় কি বলে ওটাকে, ওই কাট আউট পড়ে যায় কিংবা বড় বিদ্যুতের কোনো তারটার ছিঁড়ে যায়, ওইটা হ্যাঁ ওইটাকে সচল করতে টাইম বেশি লাগে, তাই বিদ্যুৎ থাকে না। এগুলো ভাওতাবাজি এবং ধান্দাবাজি ছাড়া আর কোনো বক্তব্য নয়। কারণ যেখানে আপনার বিদ্যুৎ নেই আপনি স্বীকার করেন, এবং এই বক্তব্য কিন্তু উনি আগেও দিয়েছে যখন তৈল সংকট হয়েছে বাংলাদেশে। তুমি একদিকে বলছো তৈল সংকট, তাই আমরা টাকা বৃদ্ধি করতে বাধ্য হয়েছি, কিন্তু এই বিদ্যুৎ মন্ত্রী টুকু সাহেব সংসদে দাঁড়িয়ে বলেছিলেন বাংলাদেশের কোথাও তৈল সংকট নেই। আরে ভাই, তৈল সংকট না থাকলে আমরা পেট্রোল পাম্প গুলোতে লাইনকে লাইন দাঁড়িয়ে থাকতে হয়েছে, গাড়িগুলো বসে যেতে হয়েছে। আমি নিজে তো সাফার, আমি তো একজন ভদ্র মানুষ হিসাবে সমাজের যে কোনো সাধারণ নাগরিকের সেবাটাই পেতে চাই। তারপরেও মানুষ আমাদেরকে চিনলে দেখলে। এটা তো করেছিল আপনার জামাত ইসলাম। কোথায় জামাত ইসলাম করেছে? ওনার ভাষ্য অনুযায়ী বা বিএনপির কথা অনুযায়ী, তাই তো? জামাত ইসলামের যদি এতই ক্ষমতা থাকে তো জামাতের হাতে ক্ষমতা ছাইড়ে দাও। তোমরা তো সেই জামাত যদি বাংলাদেশের তৈল নিয়ন্ত্রণ করতে পারে, জ্বালানি নিয়ন্ত্রণ করতে পারে, মানে পেট্রোল পাম্পে দাম বাড়াইতে পারে, ভিড় বাড়াইতে পারে, আপনার দৃষ্টিতে বিদ্যুতের তারও তো মনে হয় জামাত কেটে দেবে। 2-3 দিন পরে আমার মনে হয় সংসদে তারা বলবে যে বিদ্যুৎ আসলে কোনো জায়গায় যায় না, যা যায় জামাতের রাতের বেলা কোনো গুপ্ত কি বলে আপনাদের ভাষ্য অনুযায়ী ওই লাইন কেটে দেয়, তাই কারেন্ট যায়। এই কথা বলবে, আপনি নিশ্চিত থাকেন, আজকে বলে গেলাম। এটাই বলার বাকি আছে। জামাত ইসলাম যদি তোমার তৈলের নিয়ন্ত্রণ করতে পারে, বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস তো হচ্ছে এই তৈল, আপনার এই জ্বালানি যে সংকটটা, এই জায়গাটা যদি জামাতে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে জামাতকে আপনি ক্ষমতা ছেড়ে দেন। আপনি তার কাছে, জামাতই তো আসলে ক্ষমতায় আসার কথা ছিল, ছেড়ে দেবে কি? সেই ক্ষমতাটা তো কেড়ে নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আজকের জামাতের কাছেই তাহলে ক্ষমতা ছেড়ে দিলে মানে আসল প্রাপ্তিটা হবে। আসলে কি সাগর ভাই, আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে সরকার এক ধরনের দিশেহারা হয়ে গিয়েছে। আপনাকে আজকের একটা নিউজ দেই। গতকালকের আপনি একটু আগে বললেন না যে মাননীয় প্রধানমন্ত্রীও তো ইদানিং বেশ ইপটিজিং করে, ওই যে বক্তব্য দেয় জামাতকে উদ্দেশ্য করে যে গুপ্ত, হ্যাঁ, তারপরে আপনার রাজাকার শব্দটা যদিও সে একটু কম ব্যবহার করে কিন্তু অন্যান্য রাজনীতিবিদরা করে। আমার কাছে মনে হয়েছে সরকার যখন বাস্তবিক অর্থে দেশ চালাতে ব্যর্থ, তখন আওয়ামী লীগের সেই ন্যারেটিভ গুলোকে আবার নিয়ে আসার চেষ্টা করছে। আজকে আমি দেখলাম জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ নাম লাগাইয়া বাংলাদেশে ঠিক শেখ হাসিনার স্টাইলে আবার জামাত শিবির বিরোধী মিছিল ঢাকা শহরে। সে মিছিল কি? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়,
তাদেরকে শেষ করে দিবে। যাদেরকে তুমি বাংলা ছাড়তে বলো তাদেরকে খালেদা জিয়া কোলে নিয়ে রাজনীতি করেছে। যাদেরকে তুমি বাংলা ছাড়তে বলো তাদেরকে 2018 সালে বিএনপির ধানের শীষের মার্কা দিয়ে নির্বাচিত করা হয়েছে। যাদেরকে তুমি বাংলা ছাড়তে বলো তাদেরকে দিয়ে 4 দলীয় জোট গঠন হয়েছে, 2 জন মন্ত্রী পেয়েছে, 2 জন মন্ত্রী এখন পর্যন্ত একটা পয়সার দুর্নীতি পায় নাই। তো এই যদি হয় তাদের চরিত্র, যাদেরকে বাংলা ছাড়তে বলে তাদেরকে বেচ করেই বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার জামাতের সহযোগিতায় ক্ষমতায় এসেছে। এবং এই জিনিসগুলো ভুলে গিয়ে আজকে শুধুমাত্র আওয়ামী লীগের এই ন্যারেটিভটা দাঁড় করা, জামাত তো বিএনপির উপর ভর করে, হ্যাঁ জামাত বিএনপির উপর ভর করেই, জামাত বিএনপির উপর ভর করেই ওই বিগত দিনে ছিল, আর সে কারণেই 20টা ছিল। আর জামাত বিএনপি ছেড়েছে, সে কারণেই জামাতের এখন ক্ষমতায় যাওয়ার পথে তৈরি হয়েছে এবং মানুষ বলে এবার গিয়েছে। আপনি বিএনপি জামাতের উপর ভর করার কারণে ক্ষমতায় এসেছে, আর জামাত বিএনপির, এই যে আপনি বললেন যে জামাত ভর করছে, জামাতের ভর করার কিছু নাই। জামাত তার সঠিক রাজনীতিটা করার জন্য এখন বুঝতে পেরেছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, সংস্কার করতে হয়,